সফলতার শিখরে পৌঁছানো প্রত্যেক মানুষের গভীরতম আকাঙ্ক্ষা, কিন্তু যদি সেই শিখরে উঠে বোঝা যায় যে যাদের কাঁধে ভর করে তুমি সেখানে উঠেছ সেই কাঁধগুলোই তোমার পথে ভেঙে চুরমার করা হয়েছে, তাহলে সেই সফলতা এক নির্মম অভিশাপে রূপান্তরিত হয়। অমিতের জীবনেও নিয়তি এমনই এক নিষ্ঠুর খেলা খেলেছিল যা তার স্বপ্নকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে এবং তাকে সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে। সে 4 বছর ধরে তার দেশ, তার বাড়ি এবং তার বয়স্ক বাবা মায়ের থেকে দূরে 7 সমুদ্র পার করে কাটিয়েছিল। সে দিনরাত পরিশ্রম করে দিয়েছিল যাতে সে একজন উচ্চ পদস্থ কর্মকর্তা হয়ে ফিরতে পারে এবং তার বাবা মাকে সেই রাজকীয় জীবন দিতে পারে যার তারা যোগ্য ছিলেন। নিউ ইয়র্ক থেকে ম্যানেজমেন্ট এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা শেষ করার পর অমিত এখন একজন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা পদে নিযুক্ত হয়েছে। তার গাড়ি, তার প্রতিপত্তি এবং তার গায়ে দামি স্যুট সবকিছুই তার কঠোর পরিশ্রমের সাক্ষ্য দিচ্ছিল। বিমানবন্দর থেকে বেরিয়েই সে দীর্ঘশ্বাস নিল। নিজের মাটির ঘ্রাণ তাকে আবেগপ্রবণ করে তুলছিল। সে তার স্ত্রী প্রিয়াকে জানিয়েছিল যে সে পরের সপ্তাহে ফিরবে। সে তাকে এবং তার বাবা মা বিজয় ও লক্ষ্মীকে একটি সারপ্রাইজ দিতে চেয়েছিল। সে জানত না যে এক আসল এবং ভয়ানক সারপ্রাইজ তার জন্য অপেক্ষা করছে। অমিত তার সরকারি গাড়িটি শহরের প্রবেশ পথেই থামিয়ে দিল এবং চালককে বলল পেছন পেছন আসতে। সে পায়ে হেঁটে নিজের পাড়ার গলি দিয়ে যেতে চেয়েছিল। গত 4 বছরে আসা পরিবর্তনগুলো সে দেখতে চেয়েছিল। তার মন উৎসাহে ভরপুর ছিল। সে ভাবছিল কিভাবে তার বাবা তার পদমর্যাদা দেখে গর্বে বুক ফোলাবেন এবং মায়ের চোখে আনন্দের অশ্রু ঝরবে। সে প্রতি মাসে প্রিয়াকে মোটা অঙ্কের টাকা পাঠাত এবং ফোনে প্রিয়া সবসময় বলতো যে মা বাবুজি খুব ভালো আছেন, তারা এখন আরও জাঁকজমকভাবে থাকেন। হাঁটতে হাঁটতে অমিত শহরের বিখ্যাত গণেশ মন্দিরের কাছে পৌঁছাল। মন্দিরের বাইরে বরাবরের মতোই ভক্ত ও ভিক্ষুকদের ভিড় ছিল। হঠাৎ অমিতের পা থেমে গেল। তার নজর এক অত্যন্ত দুর্বল ও জীর্ণ অবস্থার বৃদ্ধের ওপর পড়ল, যিনি মন্দিরের সিঁড়ির নিচে বসে ইঁটো পাতার অবশিষ্টাংশ খুঁজছিলেন। সেই বৃদ্ধের কাপড় ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল, চুল ছিল এলোমেলো এবং শরীরে ছিল কেবল হাড়ের কঙ্কাল। এক দোকানদার সেই বৃদ্ধকে বকাবকি করছিল, ওরে বুড়ো, এখান থেকে সর, গ্রাহকদের বিরক্ত করিস না। অমিতের মন গলে গেল। সে পকেট থেকে কিছু নোট বের করে সেই বৃদ্ধের দিকে এগিয়ে গেল। যখনই সে নিচু হল এবং সেই বৃদ্ধ তার কাঁপতে থাকা ঘাড় ওপরে তুললেন, অমিতের পায়ের নিচের মাটি সরে গেল। তার হাত থেকে নোটগুলো মাটিতে পড়ে গেল। সেই মুখ, সেই চোখ, ক্ষুধা ও দারিদ্র্য যদিও সেই মুখের উজ্জ্বলতা কেড়ে নিয়েছিল, কিন্তু অমিত তাকে চিনবে না কেন? বাবুজি! অমিতের গলা দিয়ে এক রুদ্ধ আর্তনাদ বেরিয়ে এলো। সেই বৃদ্ধ বিজয়ী ছিলেন। বিজয় ঝাপসা চোখে সেই স্যুট বুট পরা সাহেবকে দেখলেন, কিন্তু চিনতে পারলেন না। তিনি ভয়ে পিছিয়ে যেতে লাগলেন। মালিক, আমাকে মারবেন না, আমি শুধু একটু খাবার খুঁজছিলাম, আমার স্ত্রী অসুস্থ। এই শব্দগুলো অমিতের বুক এফোর করে দিল। যে বাবার সামনে দুনিয়া মাথা নত করত, তিনি আজ প্রাণের ভিক্ষা চাইছেন। অমিত কাঁদতে কাঁদতে তার হাঁটু জড়িয়ে ধরল। চলুন বাবুজি, আমি আপনার অমিত, আমি ফিরে এসেছি। বিজয়ের চোখে চেনার এক চিলতে আলো ফুটে উঠল এবং তারপর অশ্রুর বন্যা বয়ে গেল। অমিত খোকা, তুই এসেছিস। বাবা ছেলের সেই মিলন আনন্দের নয়, বরং এক গভীর অবসাদের ছিল। অমিত সঙ্গে সঙ্গে তার বাবাকে সাহস দিয়ে জিজ্ঞেস করল, বাবুজি, এসব কি? আপনি এখানে কেন? আর মা কোথায়? আমাদের বাড়ি, প্রিয়া, সবাই কোথায়? বিজয় কাঁপতে কাঁপতে একদিকে ইশারা করলেন, চল খোকা, আগে তোর মাকে দেখে নে, হয়তো তোকে দেখে তার অবশিষ্ট প্রাণটুকু ফিরে আসবে। অমিত তার বাবার হাত ধরে সেই রাজকীয় মন্দিরের পেছনে থাকা নোংরা বস্তির দিকে এগিয়ে গেল। সেখানে এক ভাঙাচোরা প্লাস্টিক ও বাঁশের তৈরি ঝুপড়ির সামনে পৌঁছে বিজয় থামলেন। ভেতরে পুরনো শাড়িতে জড়ানো লক্ষ্মী এক ভাঙা ঘাটে শুয়েছিলেন এবং পাশে ইটের উনুনে এক কালি পড়া হাঁড়ি চড়ানো ছিল। অমিত সেই দৃশ্য দেখে পাথর হয়ে গেল। যে টাকা সে পাঠাতো, যে আলিশান বাড়ি সে বানিয়েছিল, সবই ছিল মিথ্যা। বিজয় ফুপিয়ে ফুপিয়ে সেই তিক্ত সত্য বর্ণনা করলেন। যেদিন তুই বিদেশ গেলি তার পরের সপ্তাহেই প্রিয়া তার আসল রূপ দেখালো। সে বলল এই বাড়ি এখন তার। সে আমাদের চাকরের চেয়েও অধম ভাবত এবং যখন আমরা প্রতিবাদ করলাম তখন ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। সে বলতো তুই এখন শুধুই তার এবং সে তোকে যা বলবে তুই সেটাই বিশ্বাস করবি। অমিতের মুঠি শক্ত হয়ে গেল। তার চোখে এখন জল নয়, বরং আগ্নেয়গিরি জ্বলছিল। সে তার মায়ের কপারে চুমু খেল, যা জ্বরে পুড়ে যাচ্ছিল। সে কসম খেল যে সে এখন কোনো হট্টগোল করবে না।
তার রাগ এখন এক ঠান্ডা ও বিপজ্জনক পরিকল্পনায় বদলে গিয়েছিল। অমিত এক মুহূর্ত সময় নষ্ট না করে তার চালককে ফোন করল। যখন সরকারি লাল বাতিওয়ালা গাড়ি সেই সরু ও নোংরা গলির মুখে এসে থামল, তখন পুরো বস্তি তা দেখার জন্য জমা হয়ে গেল। চালক দৌড়ে এলো এবং তার সাহেবের ইশারায় বিজয় ও লক্ষ্মীকে সাহায্য করল। অমিত নিজের হাতে তার বাবার ধুলোমাখা পা পরিষ্কার করল এবং তাদের গাড়ির পেছনের সিটে বসালো। এই দৃশ্য দেখে প্রতিবেশীদের চোখ ছানাবড়া হয়ে গেল। কেউ ভাবতেও পারেনি যে মন্দিরের কাছে ভিক্ষা করা সেই মানুষটি আসলে এত বড় অফিসারের বাবা মা। অমিত তাদের নিয়ে শহরের সবচেয়ে ভালো সরকারি গেস্ট হাউসে পৌঁছালো। সে সঙ্গে সঙ্গে ডাক্তারদের একটি দলকে ডাকল এবং তার বাবা মায়ের চিকিৎসার ব্যবস্থা করল। যখন সে তার মায়ের ফোলা পায়ে ওষুধ লাগাচ্ছিল, তখন তার নজর তার কবজিতে থাকা এক পুরনো ক্ষতের ওপর পড়ল। এই চোট কিসের মা? সে ভারী গলায় জিজ্ঞেস করল। লক্ষ্মী ভয় পেয়ে বললেন, কিছু না খোকা, একদিন প্রিয়াকে চা দিতে দেরি হয়েছিল, তখন সে ফুটন্ত জল। তিনি বাক্যটি শেষ করতে পারলেন না এবং কেঁদে ফেললেন। অমিতের রক্ত গরম হয়ে উঠল, কিন্তু তার মুখ ছিল শান্ত, তুফানের আগের নীরবতার মতো। সে তার বাবা মাকে নতুন কাপড় পরালো, পেট ভরে খাবার খাওয়ালো এবং তাদের সেই আলিশান ঘরে বিশ্রাম নিতে বলল। সে তাদের হাত ধরে কথা দিল, বাবুজি, মা, আজকের পর আপনাদের চোখে এক ফোঁটা জলও আসবে না। যে আপনাদের এই কষ্ট দিয়েছে তাকে আমি এমন কষ্ট দেব যে তার আত্মা কেঁপে উঠবে। আপনারা এখানে বিশ্রাম নিন, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি। বাবা মাকে সুরক্ষিত রেখে অমিত নিজের গাড়িতে বসল এবং তার পৈতৃক বাড়ির দিকে রওনা হলো। সেই বাড়ি যা সে নিজের উপার্জিত টাকায় বানিয়েছিল। যখন সে বাড়ির গেটে পৌঁছল, দেখল বাড়ির রং বদলে গেছে। বাইরে প্রিয়ার নতুন গাড়ি দাঁড়িয়েছিল। ভেতর থেকে হাসাহাসির শব্দ আসছিল। অমিত দরজার বেল বাজালো। কিছু মুহূর্ত পর দরজা খুলল এবং সামনে প্রিয়া দাঁড়িয়েছিল। অমিতকে হঠাৎ সেখানে দেখে তার মুখের রং উড়ে গেল, কিন্তু পরের মুহূর্তেই সে নিজের ঘাবড়ে যাওয়া ভাব একটি মিথ্যে হাসির আড়ালে লুকিয়ে ফেলল। আরে অমিত ডার্লিং, তুমি বললে না যে আজই আসছো? আমি তো পরশু তোমার অপেক্ষা করছিলাম। প্রিয়া তাকে জড়িয়ে ধরার চেষ্টা করল। অমিত তাকে সরিয়ে দিল না, কিন্তু তার আলিঙ্গনে আগের মতো উষ্ণতা ছিল না। সে ভেতরে ঢুকল। সোফায় প্রিয়ার মা মালতী বসেছিলেন, যিনি সোনার গহনায় মোড়ানো ছিলেন। টেবিলে নানা রকমের খাবার রাখা ছিল। অমিত ঘরটি খুঁটিয়ে দেখে খুব সহজভাবে জিজ্ঞেস করল, বাড়িটা তো অনেক বদলে ফেলেছ প্রিয়া, কিন্তু মা আর বাবুজিকে কোথাও দেখা যাচ্ছে না। তাদের ঘরেও তালা ঝোলানো। প্রিয়া আর মালতী একে অপরের দিকে তাকালো। মালতী সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামলে নিলেন। আরে বাবা, কি বলবো, তুই যাওয়ার পর তোর মা বাবার মনই বসল না। তারা বলছিলেন যে এখন তারা বানপ্রস্থ জীবন কাটাতে চান। ব্যাস, নিজের ইচ্ছায় তীর্থযাত্রায় বেরিয়ে গেলেন। আমরা অনেক থামালাম, কিন্তু তারা শুনলেন না। হ্যাঁ অমিত, প্রিয়া ধূর্ত তার সাথে বলল। তারা বলতেন যে এখন ছেলের উপার্জনের ওপর বোঝা হবেন না, তারা ভালো আছেন, তুমি চিন্তা করো না। অমিতের ভেতরের আগ্নেয়গিরি ফেটে পড়ার অপেক্ষায় ছিল, কিন্তু সে হেসে বলল, আচ্ছা ঠিক আছে, তাদের খুশিতেই আমাদের খুশি। তারপর অমিত এক নাটক সাজালো। সে নিজের পকেট থেকে কিছু কাগজপত্র ও চাবি বের করল। যাই হোক, এসব ছাড়ো, আমি তোমাদের দুজনের জন্য এক খুব বড় সুখবর এনেছি। আমার পদোন্নতির সাথে সাথে সরকার থেকে আমি এক বড় বাংলো এবং কিছু সপ্তাহের ছুটি পেয়েছি। আমি চাই আমরা এখনই এক লম্বা ভ্রমণে বেরোই। আমি তোমাদের দুজনের জন্য এক সারপ্রাইজ প্ল্যান করেছি। প্রিয়া আর মালতীর চোখ লোভে চকচক করে উঠল। সত্যি? মালতী আনন্দিত হয়ে উঠলেন। আমি জানতাম আমার জামাই রাজপুত্র। অমিত তাদের দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, তোমাদের সবচেয়ে দামি শাড়ি ও গহনা পরে নাও। আমরা এক খুব বিশেষ জায়গায় যাচ্ছি, যেখানে তোমরা সেই সব কিছু পাবে যার তোমরা যোগ্য। মূর্খ মা মেয়ে অমিতের এই জাল বুঝতে পারল না। তারা হাসি মুখে তৈরি হওয়ার জন্য তাদের ঘরের দিকে ছুটল, এই ভেবে যে তাদের আরামায়েশের জীবন এখন আরও রঙিন হতে চলেছে। তারা কল্পনাও করতে পারেনি যে অমিত তাদের স্বর্গের সফরে নয়, বরং বাস্তবতার সেই মরুভূমিতে ছাড়তে যাচ্ছে যেখানে এক ফোঁটা জলের জন্য ছটফট করতে হয়। প্রিয়া আর মালতী কিছুক্ষণের মধ্যেই পরীর মতো সেজেগুজে বাইরে এলো। প্রিয়া বেনারসি শাড়ি এবং গলায় ভারী সোনার হার পরেছিল। মালতীও কোনো মহারানীর চেয়ে কম মনে হচ্ছিলেন না। তাদের মুখে লোভের আভা ছিল, যেন তারা কুবেরের ধন পেতে চলেছে। অমিত হেসে গাড়ির ডিকি খুলল এবং তাদের মালামাল রাখল। সে খুব চতুরতার সাথে তাদের বলল, আরে আমাকে তোমাদের ফোন ও পার্স দিয়ে দাও। আমরা যে ভিআইপি জোনে যাচ্ছি সেখানে ইলেকট্রনিক্স ও বাইরের জিনিস নিয়ে যাওয়ার অনুমতি নেই। সব কিছু আমার সহকর্মী সেখানে আগেই গুছিয়ে রেখেছে। কোনো সন্দেহ ছাড়াই দুজনেই তাদের হ্যান্ডব্যাগ ও মোবাইল অমিতের হাতে তুলে দিল। অমিত সেগুলো ড্যাশবোর্ডের লকারে রেখে দিল এবং গাড়ি স্টার্ট করল। যাওয়ার আগে সে বাড়ির মূল দরজায় এক বড় ও ভারী তালা ঝুলিয়ে দিল।
প্রিয়া জিজ্ঞেস করল, আর এই নতুন তালা কেন? পুরনোটা তো ঠিকই ছিল। অমিত এক অদ্ভুত হাসির সাথে জবাব দিল, নিরাপত্তার জন্য ডার্লিং। এখন এই বাড়িতে কেউ, আমি আবার বলছি, কেউ আমাদের অনুমতি ছাড়া ঢুকতে পারবে না। গাড়ি শহরের সীমানা পার করে হাইওয়েতে দৌড়াতে লাগল। শুরুতে প্রিয়া আর মালতী নিজেদের গল্পে মশগুল ছিল, আগত আরাম আয়েশের স্বপ্ন বুনছিল। কিন্তু সময় যত পার হতে লাগলো, শহর পেছনে পড়ে গেল এবং ঘন জঙ্গল ও নির্জন রাস্তা আসতে লাগল। সন্ধ্যা ঘনিয়ে আসছিল এবং চারদিকে নীরবতা ছড়িয়ে পড়ছিল। অমিত, আমরা কোথায় যাচ্ছি? এই রাস্তা তো খুব ভয়ানক। মালতী ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন। ব্যাস পৌঁছে গেছি শাশুড়িমা, অমিত সপাট গলায় বলল, এবং হঠাৎ এক নির্জন পাথরের রাস্তায় গাড়ি মোড় নিল। এখানে মাইলের পর মাইল না ছিল কোনো বাড়ি, না কোনো মানুষ, শুধু ঝোপঝাড় আর গভীর অন্ধকার। গাড়ি থামল। অমিত বলল, নামো, সারপ্রাইজ এখানেই। প্রিয়া আর মালতী ইতস্তত করে গাড়ি থেকে নিচে নামল। ঠান্ডা বাতাসের ঝাপটা আর নিস্তব্ধতা তাদের শিউরে উঠতে বাধ্য করল। এখানে তো কিছুই নেই অমিত, প্রিয়া চিৎকার করে উঠল। তখনই অমিত গাড়ির দরজা ভেতর থেকে লক করে দিল এবং জানালার কাঁচ অর্ধেক নামালো। তার মুখ এখন পাথরের মতো শক্ত ছিল। একদম ঠিক বলেছ প্রিয়া, এখানে কিছুই নেই। অমিতের গলায় এখন সেই মাধুর্য নেই, বরং বারুদ ছিল। ঠিক যেমন আমার মা বাবার কাছে কিছুই অবশিষ্ট ছিল না যখন তুমি তাদের ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে। প্রিয়া আর মালতীর পায়ের নিচের মাটি সরে গেল। তাহলে তুমি জেনে গেছ? প্রিয়া তোতলাতে তোতলাতে বলল। অমিতের চোখে আগুন জ্বলছিল। হ্যাঁ প্রিয়া, আমি দেখেছি আমার মা বাবাকে ইঁঠো খাবার খেতে, আর আমার মাকে এক পশুর মতো ছটফট করতে। তুমি বলেছিলে তারা তীর্থে আছে, তারা নরক ভোগ করছিল, যা তুমি তাদের জন্য তৈরি করেছিলে। মালতী ভয় পেয়ে জানালার কাছে এলেন। বাবা, ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দে, আমরা এখনই বাড়ি চলি, আমরা সব ঠিক করে দেব। অমিত তাচ্ছিল্য করে হেসে বলল, বাড়ি? কোন বাড়ি? যে বাড়ির চাবি এখন আমার পকেটে, নাকি সেই বাড়ি যা তুমি আমার মা বাবার থেকে কেড়ে নিয়েছিলে? এখন থেকে এই রাস্তাই তোমাদের বাড়ি। তোমাদের কাছে না ফোন আছে, না টাকা, আর না ফিরে যাওয়ার কোনো উপায়। ঠিক যেমন অবস্থা যেমনটি তোমরা আমার বৃদ্ধ মা বাবার করেছিলে। অমিত, তুমি এমনটা করতে পারো না, আমি তোমার স্ত্রী। প্রিয়া কাঁদতে লাগল। তুমি স্ত্রী নও, এক কলঙ্ক। অমিত গাড়ির ইঞ্জিনের গতি বাড়ালো। আজ রাত তোমরা দুজনে এই অন্ধকারে খোলা আকাশের নিচে থাকবে। অনুভব করো সেই ভয়কে, সেই ক্ষুধাকে, সেই অসহায়ত্বকে। যদি কপাল ভালো থাকে এবং সকাল পর্যন্ত বেঁচে থাকো, তবে হয়তো কোনো ট্রাক চালক তোমাদের শহর পর্যন্ত পৌঁছে দেবে। কিন্তু আমার বাড়ির দরজা এখন তোমাদের জন্য চিরতরে বন্ধ। তারা গাড়ির দরজায় আঘাত করার আগেই অমিত অ্যাক্সেলারেটর চেপে দিল। গাড়ি ধুলোর ঝড় উড়িয়ে অন্ধকারে মিলিয়ে গেল। পেছনে পড়ে রইল দুই নারী, দামি শাড়ি ও গহনায় মোড়ানো, কিন্তু পুরোপুরি নিরুপায়, লাঞ্ছিত ও একা। জঙ্গলের নিস্তব্ধতায় তাদের চিৎকার শোনার কেউ ছিল না। এখন তারা বুঝতে পারছিল যে ধ্বংস আসলে কেমন দেখতে হয়। সেই কালো রাত ছিল প্রিয়া আর মালতীর জীবনের সবচেয়ে দীর্ঘ ও ভয়ানক রাত। যে গয়না আর রেশমি শাড়ি নিয়ে তাদের এত অহংকার ছিল, সেগুলোই এখন তাদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছিল। জঙ্গলের নিস্তব্ধতায় প্রতিটি শুকনো পাতার খসখস শব্দে তারা দুজনে ভয়ে একে অপরকে জড়িয়ে ধরছিল। ক্ষুধা ও তৃষ্ণায় তাদের নাজেহাল অবস্থা ছিল, এবং মশা তাদের কোমল শরীর কামড়ে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। মালতী, যিনি গতকাল পর্যন্ত এসি রুমের বাইরে বের হওয়া সম্মানের পরিপন্থী মনে করতেন, এখন ধুলো ও কাটার মধ্যে ফুপিয়ে কাঁদছিলেন। সেই ঘন অন্ধকারে তাদের বারবার লক্ষ্মী আর বিজয়ের সেই মুখ মনে পড়ছিল, যখন তারা তাদের বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করেছিলেন। হয়তো এটি ছিল সেই অভিশাপ যা আজ তাদের ওপর ভেঙে পড়েছে। পরদিন সকালে যখন সূর্যের প্রথম আলো ফুটল, তাদের অবস্থা কোনো ভিক্ষুকের চেয়েও খারাপ ছিল। চুল এলোমেলো, দামি শাড়ি ছিঁড়ে নোংরা হয়ে গিয়েছিল, মেকআপ অশ্রু ও ধুলোয় লেপটে গিয়েছিল, এবং খালি পায়ে ফোসকা পড়ে গিয়েছিল। অতি কষ্টে তারা এক চলন্ত ট্রাককে হাত দেখালো। চালক তাদের অদ্ভুত নজরে দেখল, কিন্তু তাদের করুণ অবস্থায় দয়া করে তাদের শহরের বাইরের এলাকা পর্যন্ত পৌঁছে দিতে রাজি হল। যে লক্কর-ঝক্কর ট্রাকে তারা বসল, তাতে গবাদি পশুর গন্ধ আসছিল, সেই গন্ধ যা থেকে তারা সবসময় নাক শীতকাত। আজ সেই গন্ধের মধ্যেই সফর করা তাদের বাধ্যবাধকতা ছিল। দুপুর হতে হতে টলতে টলতে তারা নিজেদের পাড়ায় পৌঁছাল। প্রতিবেশীরা যখন তাদের এই অবস্থায় দেখল, তখন গলিতে কানাকানি শুরু হলো। মানুষ তাদের ছাদ ও জানালা থেকে তামাশা দেখতে লাগল। কিন্তু প্রিয়ার কারও পরোয়া ছিল না। সে শুধু জল খেতে চেয়েছিল আর নিজের মখমলের বিছানায় আছড়ে পড়তে চেয়েছিল। সে হোঁচট খেতে খেতে বাড়ির গেট পর্যন্ত পৌঁছাল।
কিন্তু গেটে সেই ভারী তালা তখনও ঝুলছিল, যা অমিত লাগিয়েছিল। প্রিয়া পাগলের মতো দরজা পেটাল। অমিত, দরজা খোলো, এই রসিকতা অনেক হয়েছে, চাবি দাও আমাকে। সে চিৎকার করল, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর এলো না। বাড়ি ছিল জনমানবহীন ও খালি। অন্যদিকে অমিত সরকারি গেস্ট হাউসে তার বাবা মায়ের কাছে বসেছিল। ডাক্তারদের তত্ত্বাবধান, ভালো খাবার এবং সর্বোপরি ছেলের ভালোবাসা বিজয় ও লক্ষ্মীর অবস্থায় জাদুকরী উন্নতি ঘটিয়েছিল। অমিত তাদের বলেনি যে সে প্রিয়ার সাথে কি করেছে। সে তাদের আর বিচলিত করতে চায়নি। সে শুধু বলল, বাবুজি, আমি শহরের অন্য প্রান্তে এক নতুন ভিলা ভাড়া নিয়েছি, বড় ও খোলামেলা। আমরা আজই সেখানে চলে যাব। সেই পুরনো বাড়িতে এখন যন্ত্রণাদায়ক স্মৃতি ছাড়া আর কিছু অবশিষ্ট নেই। তখনই প্রিয়ার পুরনো বাড়ির গেটে এক কুরিয়ারওয়ালা এলো। সে গেটে বসে থাকা প্রিয়াকে দেখল এবং জিজ্ঞেস করল, আপনিই কি প্রিয়াজি? প্রিয়া আশায় মাথা নাড়ল, এই ভেবে যে হয়তো অমিত চাবি পাঠিয়েছে। কিন্তু ছেলেটি তাকে এক খয়েরি খাম ধরিয়ে দিল। প্রিয়া কাঁপতে থাকা হাতে সেটি খুলল। সেটি চাবি ছিল না, সেটি ছিল আদালতের নোটিশ, বিবাহ বিচ্ছেদের আবেদন। নোটিশের সাথে এক হাতে লেখা চিঠিও ছিল, যাতে কঠোর নির্দেশ ছিল, এই বাড়ি আমার বাবার নামে। যদি তুমি তালা ভাঙার বা বাড়িতে ঢোকার চেষ্টা করো, তবে তোমার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং বৃদ্ধ বাবা মায়ের ওপর গার্হস্থ্য হিংসা ও প্রাণঘাতী হামলার ফৌজদারি মামলা চালানো হবে। আমার কাছে তোমার অপরাধের সব সাক্ষী মজুদ আছে। তুমি আমার বাবা মাকে রাস্তায় ছেড়েছিলে, এখন রাস্তাই তোমার ঠিকানা। মালতী সেখানেই রাস্তার ওপর বসে পড়লেন এবং বুক চাপড়ে কাঁদতে লাগলেন। তাদের দম্ভ, তাদের অহংকার সব ধুলোয় মিশে গিয়েছিল। এখন তাদের কাছে না ছিল থাকার ছাদ, না ছিল খাওয়ার টাকা, আর না ছিল কোনো সাহারা। তারা এখন বুঝতে পেরেছিলেন যে অমিত শুধু তাদের ত্যাগ করেনি, বরং সে তাদের শিকড়ে আঘাত করেছে। কিন্তু প্রিয়া তখনও হার মানতে রাজি ছিল না। তার চোখে অনুশোচনা কম এবং প্রতিশোধের আগুন বেশি ছিল। সে তার চোখের জল মুছল এবং তার মাকে বলল, কেঁদো না মা, ও আমাদের ভয় দেখাচ্ছে। আমি কোর্টে যাব। আইন স্ত্রীর পক্ষে থাকে, স্বামীর পক্ষে নয়। আমি ওর থেকে অর্ধেক সম্পত্তি কেড়ে নেব, এর জন্য আমাকে যত মিথ্যাই বলতে হোক না কেন। প্রিয়ার ধারণা ছিল না যে সে যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, অমিত সেখানে আগেই তার সেনাবাহিনী দাঁড় করিয়ে রেখেছে। প্রিয়া হার মানল না। প্রতিশোধ ও লোভের আগুনে জ্বলতে জ্বলতে সে তাই করল যা প্রায়ই কপট মানুষরা করে, আইনের অপব্যবহার। সে তার অবশিষ্ট সোনার চেন ও আংটি বিক্রি করে শহরের সবচেয়ে ধূর্ত উকিলকে কাজে লাগাল। সে অমিত এবং তার বৃদ্ধ বাবা মায়ের বিরুদ্ধে যৌতুক নির্যাতন, গার্হস্থ্য হিংসা এবং খুনের চেষ্টার গুরুতর ও মিথ্যা মামলা দায়ের করল। জঙ্গলের আঁচড় ও ফোসকাগুলোকে সে মেডিকেল রিপোর্টে স্বামী কর্তৃক নির্মম মারধরের প্রমাণ হিসেবে পেশ করল। শুনানির দিন চলে এলো। আদালত কানায় কানায় পূর্ণ ছিল। প্রিয়া সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। তার অভিনয় এত জীবন্ত ও যন্ত্রণাদায়ক ছিল যে কারও মন গলে যাবে। সে জজের সামনে হাত জোড় করে শিশিয়ে বলল, জজ সাহেব, আমি 4 বছর, পুরো 4 বছর এক পতিব্রতা স্ত্রীর মতো এই লোকটির অপেক্ষা করেছি। এর বৃদ্ধ বাবা মায়ের নিজের মেয়ের মতো সেবা করেছি। কিন্তু যখন ও বিদেশ থেকে অফিসার হয়ে ফিরিল, তখন ওর অহংকার 7 আসমানে পৌঁছে গেল। ও আমাকে এবং আমার বিধবা মাকে মাঝরাতে লাথি ঘুষি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। ও বলে যে আমি এখন ওর স্টেটাসের যোগ্য নাই। জজ সাহেব, আমার বিচার চাই। আমার বাড়ি এবং আমার আত্মসম্মানের ক্ষতিপূরণ চাই। প্রিয়ার উকিল টেবিলে ঘুষি মেরে গর্জে উঠে বললেন, মাই লর্ড, এই মামলা পরিষ্কার। এক ধনী ও অহংকারী মানুষ নিজের ক্ষমতার দপটে এক অবলা নারীর জীবন বরবাদ করে দিয়েছে। আমরা দাবি করছি, অমিতকে অবিলম্বে জেলে পাঠানো হোক, তাকে চাকরি থেকে বরখাস্ত করা হোক এবং তার অর্ধেক সম্পত্তি প্রিয়ার নামে করা হোক, যাতে সে জীবন নির্বাহ করতে পারে। পুরো কোর্টরুমে গুঞ্জন শুরু হলো। মানুষ অমিতকে ঘৃণার নজরে দেখছিল। এক ছেলে ও স্বামী হিসেবে তার ভাবমূর্তি ধুলোয় মিশিয়ে দেওয়া হচ্ছিল। কিন্তু অবাক করার মতো বিষয় ছিল যে অমিতের মুখে বিন্দুমাত্র দুশ্চিন্তা বা ঘাবড়ানোর চিহ্ন ছিল না। সে নিজের জায়গায় অটল দাঁড়িয়েছিল। তার মস্তক ছিল উঁচু। যখন অমিতের কথা বলার পালা এলো, সে নিজের টাই ঠিক করল এবং অত্যন্ত সংযত স্বরে বলল, জজ সাহেব, আবেগের বন্যায় সত্য প্রায়ই ডুবে যায়। আমার স্ত্রী যে গল্প শুনিয়েছেন তা অস্কার পাওয়ার যোগ্য হতে পারে, কিন্তু বাস্তবতার সাথে তার কোনো সম্পর্ক নেই। আমি এখানে তর্ক করে আমার সময় নষ্ট করব না। আমি চাই এই আদালত নিজে নিজের চোখে সত্য দেখুক। অমিত তার উকিলকে ইশারা করল। উকিল জজের অনুমতি নিয়ে কোর্টরুমে থাকা বড় স্ক্রিনে একটি ভিডিও চালানোর ব্যবস্থা করলেন। প্রিয়ার কপালে ঘাম জমতে লাগল। সে ভাবছিল এমন কি প্রমাণ থাকতে পারে। স্ক্রিন জ্বলে উঠল।
এই ভিডিও অমিতের ফোনের নয়, বরং সিসিটিভি ফুটেজ ছিল। বিদেশ যাওয়ার আগে অমিত তার বাবা মায়ের নিরাপত্তার জন্য বাড়ির হলঘর ও মূল গেটে গোপন ক্যামেরা লাগিয়েছিল, যার ব্যাকআপ সরাসরি ক্লাউডে যেত। প্রিয়া বাড়ি দখলের নেশায় এই ক্যামেরার অস্তিত্ব পুরোপুরি ভুলে গিয়েছিল। ভিডিও শুরু হলো। তারিখ ছিল অমিতের ফেরার ঠিক 10 দিন আগের। ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছিল যে প্রিয়া আর মালতী সোফায় আরাম করে চা খাচ্ছিলেন আর অসুস্থ বিজয় মেঝেতে মোছা দিচ্ছিলেন। বিজয়ের হাত থেকে সামান্য জল পড়ায় মালতী তার উপর লাঠি তুললেন। পরের দৃশ্য আরও ভয়াবহ ছিল। লক্ষ্মী প্রিয়ার কাছে ওষুধ চাইছিলেন এবং প্রিয়া তাকে ধাক্কা দিয়ে বলল, মরছো না কেন তোমরা? কতদিন আমার অন্ন ধ্বংস করবে? এবং তারপর সেই শেষ দৃশ্য যা পুরো কোর্টকে স্তব্ধ করে দিল। প্রিয়া আর মালতী মিলে বিজয় ও লক্ষ্মীকে ধাক্কা মারতে মারতে বাড়ির গেট থেকে বের করে রাস্তায় ফেলে দিচ্ছে। অডিওতে প্রিয়ার চিৎকার প্রতিধ্বনিত হলো, বেরিয়ে যাও এখান থেকে ভিখারির দল, এখন এই বাড়ি আমার, যদি আবার এখানে দেখা যায় তবে ঠ্যাং ভেঙে দেব। ভিডিও শেষ হতেই কোর্ট রুমে কবরের মতো নীরবতা নেমে এলো। যারা এতক্ষণ প্রিয়ার জন্য দুঃখী ছিল, এখন তাদের চোখে আগুন জ্বলছিল। প্রিয়ার মুখ রক্তশূন্য হয়ে সাদা হয়ে গিয়েছিল, তার পা কাঁপছিল, তার কান্না, তার নাটক, তার ভিকটিম কার্ড সব কিছু সেই স্ক্রিনে নগ্ন হয়ে গিয়েছিল। অমিত প্রিয়ার চোখের দিকে তাকিয়ে জজকে বলল, জজ সাহেব, যে ছেলে তার বাবা মাকে মন্দিরের সিঁড়িতে ভিক্ষা করতে আর এঁঠো খেতে দেখেছে, সে তার স্ত্রীকে জঙ্গলে ছেড়ে আসা ছড়া আর কি শাস্তি দিত? আমি আইন হাতে নিইনি, আমি শুধু ওকে তাই অনুভব করিয়েছি যা আমার বাবা মা মাসের পর মাস অনুভব করেছেন, গৃহহীন হওয়া। যে নারী আমার ভগবানকে রাস্তায় ফেলে দিতে পারে, তার আমার বাড়ির কি, আমার হৃদয়ের আঙিনায় দাঁড়ানোরও অধিকার নেই। প্রিয়া টলটলে করে কিছু বলার চেষ্টা করল, না, এটা মিথ্যা, এই ভিডিও এডিট করা হয়েছে। কিন্তু তার কণ্ঠ তার গলাতেই রুদ্ধ হয়ে গেল। সে জানত যে খেলা শেষ হয়ে গেছে। আদালতের রায় ছিল ঐতিহাসিক। জজ শুধু প্রিয়ার সব যুক্তি খারিজ করে দিলেন না, বরং তার এবং তার মা মালতীর ওপর জালিয়াতি, বয়স্কদের ওপর নিষ্ঠুরতা এবং আদালতকে বিভ্রান্ত করার গুরুতর অভিযোগও আনলেন। অমিতকে সসম্মানে খালাস করা হলো এবং বিবাহ বিচ্ছেদ মঞ্জুর করে প্রিয়াকে সব ধরনের খোরপোশ থেকে বঞ্চিত করা হলো। জজ কড়া মন্তব্য করে বললেন, ন্যায়ের মন্দির ছল চাতুরির আখড়া নয়। যে নিজেরই বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে গৃহহীন করে দেয়, সে কোনো ধরনের সহানুভূতির যোগ্য হতে পারে না। রায়ের পর যখন প্রিয়া কোর্টরুম থেকে বের হলো, তখন সে ভেঙে পড়েছিল। তার মা মালতী, যিনি এতক্ষণ বড় বড় কথা বলছিলেন, এখন প্রিয়ার উপরই ফেটে পড়লেন। সব তোর ভুল, তোর লোভ আমাদের কোথাও রাখল না। যদি তুই অমিতকে ভালোবেসে থাকতিস, তবে আজ আমরা রাজত্ব করতাম। এখন আমরা কোথায় যাব? সেই মিডিয়া যাদের ডেকে প্রিয়া অমিতকে বদনাম করার চেষ্টা করেছিল, এখন ক্যামেরা নিয়ে তাকে ঘিরে ধরেছে। প্রশ্নের পর প্রশ্ন হচ্ছে, কিন্তু প্রিয়ার কাছে কোনো উত্তর নেই। সে মুখ লুকিয়ে সেখান থেকে পালালো। অমিত কোর্ট থেকে বের হলো। তার মুখে বিজয়ের নয়, বরং এক অদ্ভুত সন্তোষের ভাব ছিল, এক বোঝা নেমে যাওয়ার প্রশান্তি। বাইরে তার বাবা বিজয় ও মা লক্ষ্মী তার অপেক্ষা করছিলেন। তারা গাড়িতে বসেছিলেন কারণ অমিত তাদের আদালতের তিক্ততা থেকে দূরে রেখেছিল। অমিত সোজা তাদের কাছে গেল এবং গাড়ির দরজা খুলল। সব শেষ হয়ে গেছে বাবুজি, সে বলল। এখন কোনো পুরনো অতীত আমাদের বিরক্ত করবে না। বিজয় কাঁপতে থাকা হাতে অমিতের হাত ধরলেন। খোকা, আমাদের মাফ করে দিস, আমাদের জন্য তোর ঘর ভেঙে গেল। অমিত তাদের হাত চুম্বন করে বলল, না বাবুজি, ঘর তো এখন তৈরি হলো। যে ঘরে বাবা মায়ের সম্মান নেই, সেটা ঘর নয়, ইটের স্তূপ। ওই সম্পর্ক তো এক উই পোকা ছিল, যা আমাদের সুখকে কুড়ে কুড়ে খাচ্ছিল। ভালো হয়েছে সময় থাকতে তার সত্য সামনে এসেছে। সেই সন্ধ্যায় অমিত নিজের পুরনো গাড়িতে নয়, বরং এক নতুন জীবনের সূচনার দিকে এগিয়ে গেল। সে শহরের শান্তম ও উন্নত এলাকায় এক সুন্দর বাংলো কিনেছিল। এটি সেই বাড়ি যার স্বপ্ন সে বিদেশে থাকার সময় দেখেছিল, যেখানে বড় বাগান ছিল যাতে তার বাবা সকালের রোদ পোহাতে পারেন, এবং এক খোলা বারান্দা ছিল যেখানে তার মা তুলসী পূজা করতে পারেন। যখন তারা নতুন ঘরে প্রবেশ করলেন, তখন লক্ষ্মীর চোখে জল ছিল, কিন্তু এই জল দুঃখের নয়, আনন্দের ছিল। বাড়ির মূল গেটে অমিত নিজের নামের নেম প্লেট লাগায়নি। সেখানে পিতলের অক্ষরে জলজল করছিল বিজয় ভিলা। অমিত তার বাবা মাকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে বলল, এটি আপনাদের আসল ঘর, এখানে আপনাদের অনুমতি ছাড়া একটা পাতাও নড়বে না। আর আমি সবসময় আপনাদের সেই ছোট অমিতই থাকব। সেই রাতে নতুন ঘরের ডাইনিং টেবিলে যখন তিনজন একসাথে বসে খাবার খাচ্ছিল, তখন সেখানে হাসি ছিল, প্রশান্তি ছিল এবং এক পরিবারের অটুট বন্ধন ছিল।
প্রিয়া আর মালতীর ছায়া তাদের জীবন থেকে চিরতরে মুছে গিয়েছিল। তারা এখন তাদের কর্মের ফল ভোগ করছিল। হয়তো কোনো অচেনা শহরে নিজের পরিচয় লুকিয়ে বাঁচতে বাধ্য হচ্ছিল, কিন্তু এখানে এই ঘরে কর্ম তার আসল রূপ দেখিয়েছিল, অন্যায়ের বিনাশ এবং ন্যায়ের জয়। অমিত এটি প্রমাণ করেছিল যে এক সফল মানুষ সে নয় যে পৃথিবী জয় করে, বরং সেই যে নিজের বাবা মায়ের মন জয় করে এবং তাদের বার্ধক্যের লাঠি হয়ে দাঁড়ায়।